শেখ মুজিবুর রহমান সহ 4 নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। এদিকে শেখ তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেসব তথ্য প্রচার করা হয়েছে তা মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, মুজিবনগর সরকারে যারা মন্ত্রী ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা, আর কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামে সহযোগী সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। সেই সাথে মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে যতখানি সম্ভব অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে বলেও জানান তিনি। তারা আছেন মুক্তিনগর সরকারের সাথে যুক্ত কিংবা বাইরে, এটা তো লেজিটিমেট একটা, অনেক এমপিরাও ছিল। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। আমরা যদি জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করতাম এই যুদ্ধে আমরা সফল হইতাম না, আমরা জিততাম না, বিজয়ী হতাম। এবারে প্রস্তাবিত বাজেটকে একমুখী ও গতানুগতিক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, এই বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা বা সাধারণ জনগণের মতামত নেওয়া হয়নি। আজ গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে ভরসা পাচ্ছে না। প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। আর্থিক খাতের ভঙ্গুরতাও কাটেনি, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীগণ অবহেলিতেই থেকে গেলেন। ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হয়েছে। যে কোনো মানবিক করিডোর করতে বাংলাদেশের সাথে মিয়ানমারের মধ্যে চুক্তি প্রয়োজন, যেখানে এখনও দুই দেশ পৌঁছায়নি। এই অবস্থায় দেশ দুটিকেই ঠিক করতে হবে তাদের অবস্থান। জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাপ টকে যুক্ত হয়ে এসব কথা বলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় অন্তর্বর্তী সরকার সংস্কার সহ সব দিক ভালোভাবে সামলাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। Humanitarian corridor is quite a formal legal issue, and it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts, and potentially any other groups that are involved, to agree formally. If there's an agreement, the UN can support, but that agreement, as I understand it, has not been established as yet. So I think any initiative to improve cross-border relations, any initiative to support people that are impacted by the conflict in Myanmar is very welcome and very supported by the UN. টানা 10 দিনের ঈদের ছুটিতে অর্থনীতিতে বড় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। ঈদের পরপরই বাজেট নিয়ে সবার মতামত পর্যালোচনা করে 22 জুনের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট পাশ করা হবে বলেও জানান তিনি। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। সেটা তাদের মতো ব্যবসা করবে। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে কোন দিন ব্যাংক খোলা থাকবে এবং হাটে, গরুর হাটে কীভাবে তার প্রভিশন করবে। আমার তো এরকম হলিডে পৃথিবীর অন্যান্য যে আরও বেশি হলিডে থাকে। ক্রিসমাসের সময় ওদের 20-25 দিন হলিডে থাকে। নেপালে আপনার দুর্গাপূজার সময় 1 মাস হলিডে থাকে। দেশ চলে না, অতএব চলবে কোনো রকম বিরূপ করে। আর ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কী হবে সেগুলো এটাতে কাজ চলবে। ঈদের আগে আজ শেষ কর্মদিবস। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি, যা চলবে 14 জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং 15 জুন থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে। শেষ দিনের কর্মদিবসে ব্যাংকে ক্রেতাদের বেশ চাপ দেখা গেছে। লেনদেনে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা। ঈদের ছুটির মধ্যে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে এবার দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে সরকার। গত 6 মে সচিবালয় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সাথে ঈদের আগে 17 ও 24 মে 2 শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। ঈদের আগে শেষ কর্মদিবসের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা।
নীরা, টানা 10 দিনের লম্বা ছুটি শুরু হয়েছে। শেষ কর্মদিবসে সচিবালয়ের চিত্র কেমন দেখছেন? হচ্ছে সকালবেলা মোটামুটি আমরা বেশ কর্মচাঞ্চল্য দেখেছিলাম সচিবালয়ের বিভিন্ন দফতরে, তবে দুপুরের পর থেকে আসলে দুপুর তো হয়ে গেছে, লাঞ্চের ঠিক আগে আগে থেকেই দফতরগুলি ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ সকালে যেসব মন্ত্রণালয় বড় বড় মিটিং বা বিশেষ কোনো কাজ ছিল সেই মন্ত্রণালয়গুলিতে কাজের চাপ ছিল। যেমন আমরা পারচেজে গিয়েছি, ক্যাবিনেট ডিভিশনে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যেখানে বৈঠক হয়েছে সেখানে সেই দফতরের লোকজনকে দেখেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দফতরে গিয়েছিলাম, সেখানে দেখেছি। এর বাইরে বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেই দফতরেও বেশ লোকজন আছে। এছাড়াও অনেক বেশি অধিকাংশ, যেহেতু প্রায় 50টি মন্ত্রণালয়, অধিকাংশ মন্ত্রণালয় দুপুরের পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ অনেকেই আজই হয়তো ঢাকা ছাড়বেন। এবং আপনি জানেন যে এবার ঈদ উল ফিতরেও কিন্তু এবার লম্বা ছুটি ছিল। আমরা সেই সময় লক্ষ্য করেছিলাম, খবর সংগ্রহ করেছিলাম যে দুপুরের পরে আসলে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ হয়তো কেউ কালকে যাবেন, অনেকে ভাবছেন যে আগামীকালকে যাত্রাপথে অনেক ভিড় হবে, এই জন্যই আজই ঢাকা থেকে পাড়ি জমাতে চাচ্ছেন। তবে এই প্রশ্ন আসলে অর্থ উপদেষ্টার কাছে আমাদের ছিল যে কোনো রকম প্রভাব পড়বে কিনা। এরই মধ্যে দুদিন আগে বাজেট ঘোষণা হয়েছে, তিনি বলেছেন অর্থনীতিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না, কারণ অনেক দেশেই আরো লম্বা সময় ধরে ছুটি থাকে। প্রশ্ন ছিল যে বাজেট পর্যালোচনার জন্য 2 সপ্তাহ সময়ের কথা তিনি বলেছিলেন। তিনি বলেছেন যে 15 তারিখে খোলার পরে এরপরে যে কয়েকদিন কর্মদিবস পাওয়া যাবে, 3 থেকে 4 দিন, সেই কর্মদিবসে বাজেট পর্যালোচনা করা হবে, এমনটা বলেছেন। তবে আজকে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে আগামীকাল, যেহেতু আমি সচিবালয়ে আছি, আগামীকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সময় আইন হয় না, অধ্যাদেশ হয়, যেটি নিয়ে নানা ধরনের সরগরম হয়েছে। আমরা তার সাথেও কথা বলেছি, তিনি বলেছেন তাদের যে প্রজ্ঞাপনটি সেটিকে আসলে মিসলিড করা হয়েছে। মুজিবনগর সরকারের যারা সরাসরি যুক্ত ছিলেন, শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য যারা ক্যাবিনেটে ছিলেন, তারা মুক্তিযোদ্ধা হবেন। অন্যান্য যারা রয়েছেন তারা সহ মুক্তিযোদ্ধা হিসেবে বা সহযোদ্ধা, যে শব্দই সংজ্ঞায়িত করেন না কেন সেটা হবে। এর বাইরে যারা সংস্কৃতি অঙ্গনের ছিলেন, বিদেশ থেকে অর্থ সংগ্রহ করেছেন, এই যুদ্ধ সময় নানাভাবে সহায়তার পাশে ছিলেন, যাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তারাও সহযোদ্ধা বা সহ মুক্তিযোদ্ধা, যে শব্দই ব্যবহার করে না কেন সেটা হবে। সম্মুখের যোদ্ধারাই শুধুমাত্র মুক্তিযোদ্ধা হবে, তবে কাউকে খাটো করার জন্য নয়, সুযোগ সুবিধা কম দেওয়ার ক্ষেত্রেও কোনো ধরনের কার্পণ্য করবে না এই সরকার, এমনটা বলেছেন। একটু বলে রাখা ভালো যে এবার নিয়ে, অর্থাৎ এই প্রজ্ঞাপন নিয়ে প্রায় 5মবারের মতো মুক্তিযোদ্ধাদের যে সংজ্ঞা সেটি কিন্তু সরকার, এই স্বাধীন বাংলাদেশের সরকার আসলে 5বার নাম বা সংজ্ঞা এগুলি আসলে পরিবর্তন করা হয়েছে, কিন্তু সহ মুক্তিযোদ্ধা বা সহযোদ্ধা শব্দটি প্রথমবারের মতো যুক্ত করা হলো, এমনটাই আমরা জানি। তা নিয়ে আমি রয়েছি সচিবালয়ে, 3টা নাগাদ শিক্ষা মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন হবে, সেটি আমরা জানার চেষ্টা করব। নিশ্চয়ই, তখন ফিরে আসবো আবারও আপনার কাছে। শারমিন নীরা, ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী শারমিন নীরা ছিলেন আমাদের সাথে। ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুরে। আগের 4 দিনের তুলনায় ঈদ যাত্রার 5ম দিনে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। তবে শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনের ঈদ যাত্রা এখনও বেশ স্বস্তির। নিয়মিত ট্রেনের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি রুটে চলছে ঈদ স্পেশাল ট্রেন। বিনা টিকিটে ও ছাদে ভ্রমণ বন্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। মন্ডি মিল্লাদের প্রতিবেদন। দুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। স্বাভাবিকভাবেই বুধবার সকাল থেকে যাত্রী চাপ বেশি ছিল কমলাপুর রেল স্টেশনে। প্রতিটি ট্রেন প্ল্যাটফর্মে আসার আগেই যাত্রীদের উপচে পড়া ভিড়, ট্রেনে চড়ার হুড়োহুড়ি। তবে অনলাইনে টিকিট কাটার ঝুঁকি পেরিয়ে বাড়ির ট্রেন ধরতে পেরে খুশি সবাই। সবাই মিলে যে কোরবানির যে বিষয়টা সবাই উদযাপন করবো, এই আনন্দ হয় আর কি। তেমন কোনো চাপ নেই। আপনার যেগুলো আপনার যা টিকিট কাটছে তারাই শুধু ঢুকতে পারছে। বাড়িতে মজা করবো, ঈদের নামাজ করবো, এই জন্য আমি খুব খুশি। ঈদযাত্রায় দেশের পশ্চিমাঞ্চলে ট্রেনের শিডিউল বিপর্যয় একটা সময় ছিল নিয়মিত ঘটনা। তবে যমুনা রেল সেতু চালু হওয়ায় বদলে গেছে সেই চিত্র। উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনও এখন শিডিউল মেনেই চলে। গেটে নিরাপত্তা বাহিনী প্লাস বাংলাদেশ রেলওয়ের লোকজন, ওনারা খুব সুন্দর করে চেক করে ঢোকাচ্ছে, মানে বাড়তি গ্যাদারিং হচ্ছে না। অনেকবার টিকিট পাইতেছি না, এবার টিকিট পাইতেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আগের বারের ঈদের থেকে এইবার ভিড় অনেকটাই কম আমার যতদূর মনে হয়। তার উপর কড়া চেকিং থাকার কারণে স্ট্যান্ডিং টিকিটেরও মানে নকল টিকিট বা স্ট্যান্ডিং টিকিটের কেসগুলো কম দেখছি। ঈদের ছুটি শুরু হলে বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন যাত্রীচাপ আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই দুদিন ট্রেনের সময়সূচি ঠিক রাখাই বড় চ্যালেঞ্জ রেল কর্তৃপক্ষের। ঈদ যাত্রায় স্বাভাবিকভাবেই যাত্রীর চাপ বেশি থাকে, ট্রেনে যাত্রী ওঠানামার কারণে কিছুটা বিলম্ব হয়। এই বিষয়গুলোই আমরা পর্যালোচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ
বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ যেন একটা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি না হয়। বিনা টিকিটে ও ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে বেশ কঠোর অবস্থানে দেখা গেছে রেল নিরাপত্তা কর্মীদের, যে কারণে এখন পর্যন্ত ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে কাউকে যাত্রা করতে দেখা যায়নি। মনির মিল্লাত, ৭১, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এছাড়া নওগাঁর পত্নীতলার বাস চাপা পড়ে মারা গেছে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। মাহিন্দ্রায় করে গরু কিনতে মাদারীপুরের শিবচর থেকে টেকেরহাটে যাচ্ছিলেন শিবচরের মাতব্বরচর এলাকার ইব্রাহিম সর্দার এবং তার ছেলে মনির সর্দার। সকাল ৭টায় বাবলাতলায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে পড়ে তাদের শ্যালো ইঞ্জিন চালিত বাহন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্রাটির সংঘর্ষ হয় বরিশাল থেকে মিজান পরিবহনের বাসের সঙ্গে। এতে ঘটনাস্থলে ইব্রাহিম এবং তার ছেলেসহ ৪ যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। যে মাহিন্দ্রাটি একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেখানে 4টি লাশ পড়ে রয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেই লাশ উদ্ধার করে এবং আহতদেরকে ভাঙ্গার সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মোট ৫ জন মারা গেছে। ৫ জনের ভিতরে ৪ জনের লাশ শনাক্ত হয়েছে। সেই 4 জন এখান থেকে নিয়ে গেছে। 4 জনের ভিতরে 3 জনের বাড়ি হচ্ছে পাঁচচর, 1 জনের বাড়ি হচ্ছে ঘাউড়া। আহত 3 জনের মধ্যে 2 জনকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেহেতু বাসটাকে এখনো আমরা পাই না, আটক করতে পারি, আইডেন্টিফাই করতে পারি না, সেটা আইডেন্টিফাই করতে পারলে দেন আমরা জানিয়ে দিতে পারি একজাক্ট কারণটা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে প্রেরণ করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের যে উপসর্গগুলো ছিল সেগুলো মারাত্মক, সেজন্য আমরা প্রেরণ করেছি। বাকি একজনের অবস্থা স্থিতিশীল, উনি ভালো আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া 4 লেন সড়ক বেহাল থাকায় সকালে সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে যায়। পরে সিলিন্ডার বিস্ফোরণে ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে আশপাশের দোকান সহ বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে 2 ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ করে দেখি আমার থাই গ্লাস পুরো একদম মনে ফাইটে গেছে। আমরা রুমের মধ্যে ঢুকি নাই, রুম থেকে একদম বেরিয়ে গেছি। রাস্তা প্রতি দিনই মানে 1টা 2টা 3টা করে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কেউ রেহাই পাচ্ছে না। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাইল ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের 2টো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। তারপরে এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে মোটরসাইকেলের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার বরতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আল মামুন, ৭১। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগের দিন থেকে ঘরমুখে মানুষের যাত্রা শুরু হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের। কোথাও হালকা যানজট, আবার কোথাও ধীর গতিতে চললেও এখনও দীর্ঘ অসহনীয় যানজট শুরু হয়নি। পদ্মার পানি বাড়ায় পাটুরিয়া ঘাটে 3টি এবং দৌলদিয়া একটি প্লাটুন ডুবে যাওয়ায় ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এদিকে সড়কের ঈদযাত্রায় বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। বুধবার সকাল থেকেই পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেন ভরে যায় যানবাহনে। ক্লিয়ার আছে আর আমরা ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। রাস্তা একেবারে ফ্রেশ, কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই। গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ও চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঘরমুখী মানুষের চাপ ক্রমশ বাড়ছে, যে কারণে কোনো কোনো জায়গায় দেখা দেয় ধীর গতি। শেরপুর যাবো 4 ঘন্টা রাস্তা, শেরপুর গাজীপুরে লাগে 4 ঘন্টা। আশানুরূপ না, তারা যদি আরেকটু উদ্যোগ নিত আমার দৃষ্টিকোণ থেকে আরেকটু ভালো হতো। বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ। টাঙ্গাইলের 65 কিলোমিটার অংশে 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যমুনা সেতু পুরোপুরি ফাঁকা রয়েছে, যানবাহন খুবই স্বাভাবিক গতিতে যাওয়া আসা করছে। সিরাজগঞ্জের ঢাকা রংপুর মহাসড়কে ঈদ পূর্ব যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। যাত্রী নিরাপত্তায় পুলিশ প্রশাসন ছাড়াও সেনাবাহিনীর তৎপরতা বেশ বেড়েছে। বাইপেলে কিছু জাম আছে আর চান্দুরাতে কিছু জাম আছে, তাছাড়া পুরো রাস্তা ফাঁকা। অন্যান্য বারের চেয়ে এবার অনেক ভালো, আমরা গাড়ি চালা শান্তি পাইতেছি। দর্শক, এই মুহূর্তে আমরা ফরেন সার্ভিস একাডেমিতে যেতে চাই। সেখানে প্রথম উপদেষ্টার প্রেস সচিব কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। মিটিংয়ে বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে 1770টার মতো
কমপ্লেন ছিল। আজকের মিটিংয়ে বলা হয় যে এটা 1837টা বাই 50-এর মতো হবে এবং গতকাল পর্যন্ত তারা প্রায় নতুন কেস পাচ্ছেন। এটা নতুন কেস আসছে, এটা এমন না যে বন্ধ হয়ে গেছে। তার মধ্যে 1350টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। স্ক্রুটিনাইজ মানে হচ্ছে যারা এই কমপ্লেনগুলো করেছেন তারা এসে কমিশনের কাছে তাদের পুরো ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউগুলো মূলত 2 থেকে 3 ঘন্টা, কোনো দিন মাল্টিপল ডে, 1 দিন 2 দিন 3 দিন তাদের কথা শোনা হচ্ছে। এবং গুম সংক্রান্ত কমিশন কি কোনো সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহে 7 দিনই কাজ করছেন, স্পট ভিজিটও তাদের করতে হচ্ছে। তাদের আজকের আমরা অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে কিছু আছে লিগ্যাল কিছু ইস্যুর কারণে আমরা প্রত্যেকটা এবং ভিকটিমের সিকিউরিটির কারণে এবং লিগ্যাল রিজনে আমরা অনেকগুলো চ্যাপ্টার রিলিজ করতে পারবো না, বাট আমরা 7টা চ্যাপ্টার আপনাদের কাছে আমরা কালকের থেকে রিলিজ করব। প্রতিদিন 2টো করে রিলিজ হবে। আপনারা সকালবেলায় 2টো করে চ্যাপ্টার আমরা আমাদের সিএ প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ পেজের মাধ্যমে আমরা দিব। আপনারা আপনাদের মতো করে রিপোর্ট করতে পারবেন। এটা শুনে আজকের মূলত হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিম রিপোর্টে এবং কারা কারা পারপিট্রেটর ছিল। তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে, তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো। অনেকগুলো 4-5টা কথা বলেছেন যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যেয়ে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিট্রেটর 2-1 তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন, তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। আর এই যে টর্চার কিভাবে করা হতো সেগুলো আপনারা এই চ্যাপ্টারগুলো আপনারা দেখবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। এই গণভবনে যে জুলাই গণঅভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর, কিভাবে এই যে তার ভিকটিমদের উপর কীভাবে অত্যাচার হতো। আর একটা বড় ফাইন্ডিংস হচ্ছে কেন যারা করছেন কেন তারা এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে যুক্ত হলেন। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন। পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি প্রেস সেক্রেটারি কথা বলছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে, আমরা সেখানে যুক্ত ছিলাম। দর্শক, এই মুহূর্তে ঈদ যাত্রার নানা বিষয় দেখতে কমলাপুরে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। 25% উপরে যেন না দেওয়া হয়, আমরাও বলে দিব, আপনার লোকজনকে বলবেন। আপনাকে যদি কোনো রকম তথ্য থাকে আপনি বলতে পারেন। আমাদের একটা রিকোয়েস্ট আছে যাত্রী ছাদে না ওঠাটা আমরা। আর আরেকটা হলো ভাই যেটা বলছে যে যাত্রীরা যেন ছাদে না ওঠে, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনটা একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। কমলাপুর থেকে না হলেও আমরা দেখেছি বিমানবন্দর থেকে ছাদে ওঠে যাত্রীরা, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? ওই বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন ছাদে যাত্রীরা না ওঠে। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে যে পশুবাহী ট্রাকগুলো আসছে, এই হাটগুলোর জন্য আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি যে পথের মধ্যে যে হাটগুলো বসে সেখানে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে এবং
আমি এরপরে আমি যাব একটা যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য, এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো মস্তান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এরপরে বাস স্টেশনে যাব। বাস স্টেশনে গেলে ওই সময় জিজ্ঞেস করেন, যেহেতু ওদের লোক থাকবে আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, একটা দিন না, 2 দিন, আরও 2 দিন পরে। আপনি একটু ভুল হয়ে গেছে, আর 2 দিন পরেই। মাননীয় উপদেষ্টা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছি যে টিকিট কালোবাজারে আগে ব্যাপক আকারে ছিল, সেটা এখন কমেছে অনলাইনে হওয়ার কারণে। অনলাইনে হলেও সেখানেও একটা কালোবাজারির অভিযোগ আছে, হ্যাঁ, সেটা নিয়ে আপনি কি বলবেন? আপনি বললেন যে কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। তাইও যদি দুই একটা ওই যে একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট নিছে, বাট এখন তো সিটটা পাচ্ছে না, তাই এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর 2টা টিকিটের মধ্যে দামটা ভেরি করে, তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটের যা দিবে মানে যে কটা সিট আছে তারপরে 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবেন। এখানে একটা সমস্যাও যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট না পায় সেরকম তারা আবার অনেক সময় খাদে গিয়ে যদি বলেন খাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে, আপনাদের উপর লোকজনকে একটু সচেতন করতে হবে। যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইচ্ছে উঠে এটা কিন্তু নিজের লাইফটির রিস্ক থাকে। তা আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ দর্শক, এতক্ষণ আমরা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে ছিলাম। এবার কোরবানির নানা খবরাখবর। ঈদ সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের ছাগলের হাট। দেশ জুড়ে এখানকার ছাগলের চাহিদা থাকায় ব্যবসায়ীরা তাই ভিড় করছেন জেলার সবচেয়ে বড় ছাগলের হাট বরাদিতে। 10,000 থেকে শুরু করে সর্বোচ্চ 55,000 টাকায় ছাগল পাওয়া যাচ্ছে এই হাটে। আসিফ ইকবালের তথ্য ছবিতে বিস্তারিত। মেহেরপুর জেলার শতবর্ষী ছাগলের হাট সদর উপজেলার বারাদি হাট। দক্ষিণ পশ্চিম অঞ্চলের ছাগল কেনাবেচার সবচেয়ে বড় ও পুরাতন হাট এটি। ঈদ সামনে রেখে জমে উঠেছে এই হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসছেন এখানে। আশপাশ 10 গ্রামের ভিতরে খুব একটা বড় হাট, আর হাটে বেচা কেনাও ভালো হয়, সেই কারণে হাটে আসা। দীর্ঘ 6 বছর ধরে হাটে ব্যবসা করি। 8 মাস থেকে লালন পালন করছি। এই ভুট্টা পাতা, এগুলা ভুট্টা গম এগুলা খায়, দানা খাওয়ায়। ব্যবসায়ীরা জানান এবারের ঈদে বড় ছাগলের তুলনায় মাঝারি ছাগলের চাহিদা বেশি। 10 কেজি, 12 কেজি, 15 কেজি এগুলো কাস্টমার খুব বেশি, বড় ছাগলের কোনো কাস্টমার নাই। এখান থেকে ঢাকায় পাঠায়, চিটাগাং পাঠায়, আরও অনেকেই আসে। 10,000 থেকে শুরু করে সর্বোচ্চ 55,000 টাকায় ছাগল পাওয়া যাচ্ছে এই হাটে, আর দাম নাগালে থাকায় খুশি ক্রেতারা। বেশি ছাগল কিনছি, এখন ছাগল নিয়ে বাসায় যাচ্ছি। ছাগলের দামও রিজনেবল প্রাইসে আছে বাজারে। আমি গতবার একটা ছাগল কিনেছিলাম, এবারও একটা ছাগল এখান থেকে কিনেছি। ছাগলটা আমার টার্গেট হচ্ছে 23 কেজি গোশ হবে, সেইখানে আমি ছাগলটা কিনেছি 21,500 টাকায়। কুরবানির উদ্দেশ্যে ছাগল কেনার জন্য আজকে হাটে এসেছি। হাট ইজারাদার বলছেন প্রতি হাটে 1,500 থেকে 2,000 ছাগল কেনা বেচা হয়। হাটের নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমরা যখনই তাদের সাহায্য প্রয়োজন হয় আমরা তাদের সাহায্য পাই। মোটামুটি হাট ভালো দিকে আছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী মেহেরপুরে কুরবানিযোগ্য ছাগলের চাহিদা প্রায় 50,000। তবে জেলায় কুরবানি উপযোগী ছাগল প্রস্তুত করা হয়েছে 1,28,080টি। নূর তাজমিন নীর, 71। রাজধানীর গরুর হাটের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আপনি এই মুহূর্তে রাজধানীর কোন হাটে রয়েছেন এবং সেখানে ক্রেতা বিক্রেতাদের সর্বশেষ কি তথ্য তারা জানিয়েছে আপনাদেরকে?
আমি এই মুহূর্তে আছি খিলক্ষেত বাজার যে গরুর হাট সেটি আসলে লা মেরিডিয়ান যে হোটেল তার অপোজিটে রেল লাইনের পাশ ধরে এই হাটটি অবস্থিত। এখানে গরু বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের সংখ্যা আমি দেখতে পাচ্ছি বেড়েছে এবং এখানে অনেকগুলো গরু ইতিমধ্যে আমরা বিক্রি হতে দেখতে পেয়েছি। তবে ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে এখানে যে হাসিল রেট, সেই হাসিল রেটটি একটু তুলনামূলকভাবে বেশি বলে তারা আমাদেরকে অভিযোগ করছে। তারা বলছে যে হাসিল রেটটি অন্যান্য বারের তুলনায় তাদের কাছে এবার বেশি মনে হচ্ছে এবং গরুর দাম নিয়ে তাদের অভিযোগ না থাকলেও হাসিলের রেট নিয়ে তাদের একটু অভিযোগ আছে। কিন্তু যারা ইজারাদার তারা বলছেন যে যেহেতু হাসিলটি সরকারিভাবে নির্ধারিত থাকে, সুতরাং হাসিলে কম বেশি করার মতো তাদের আসলে কোনো কিছু করা থাকে না, যেহেতু সরকার কর্তৃক নির্ধারিত থাকে এজন্য হাসিল কমানোর তাদের কোনো সুযোগ নেই। এজন্য আমি এখানে কয়েকজন ক্রেতাকে দেখতে পাচ্ছি। আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি গরু কিনতে এসেছেন? জি। আচ্ছা, কেমন দাম দেখছেন বলুন তো আমাদের এখানে এই হাটে? আসলে আমাদের এই হাটটা খিলক্ষেতে মানে এই বছরটা নতুন, এর আগে বনরপাড় ছিল। আমার কাছে মনে হচ্ছে গরুর দাম রিজনেবলই আছে, খুব বেশি একটা না এবং খুব কমও না, মানে মিডিয়াম রিজনেবল প্রাইসে আছে। সবাই আশা করি ইনশাল্লাহ কুরবানি দিতে পারবে। আচ্ছা, তো এখানে হাটের আসলে সুবিধা কি, বা এখানে লোকজন মানে কিনতে আসার বেশি কারণ কে? জি, আসলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হাটটা হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে। এটা নিচে হওয়ার কারণে রোদ বৃষ্টি এগুলো আসলে মানে গরুর পাইকার যারা আছে ওনাদেরকে আসলে সমস্যা করতেছে না। এই কারণে আমি মনে করি কাদা যেহেতু বৃষ্টি এখানে আসার কোনো সম্ভাবনাই নাই, সেক্ষেত্রে এখানে আসার অনেক সুব্যবস্থা আছে এবং আমরা যারা ক্রেতা এবং যারা বিক্রেতা আছে যারা গরু বিক্রি করবে তাদের আসলে উভয়েরই মানে সুবিধা হচ্ছে। আচ্ছা, আপনারা যারা বিক্রি করছেন তাদের অবস্থা কি, মানে কেমন আপনারা দাম পাচ্ছেন, কেমন ক্রেতা পাচ্ছেন? দাম এখন ধরেন যে গরু আনছি বিক্রি হয় নাই, ঠিক আছে, হবে, আশা আছে হবে, এটাই। তানিয়া যেমনটি শুনছিলেন যে এখানে এই হাটটিতে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে হওয়ার কারণে ধন্যবাদ সুমন মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও পরশুর হাটের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী সবু মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।